রাত ৮টা আর্সেলান বাড়িতে ফিরল। যখন রুমে ঢুকলো দেখল আলভিরা বিছানার এক কোণে কুঁকড়ে শুয়ে আছে। আর্সেলান আলভিরার দিকে না তাকিয়ে জানালার দিকে মুখ করে দাঁড়ায়। উঠে যা, নিচে গিয়ে আমার জন্য কড়া ১ কাপ কফি বানিয়ে নিয়ে আয়, এখনই। আলভিরার শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। সারাদিনের খাটুনি, জঘন্য অপমানের ভারে সে ক্লান্ত। খুব কষ্টে বিছানা থেকে নামলো, পা কাঁপছে, নিজেকে শক্ত করলো। আলভিরা যখন নিচতলা রান্নাঘরের দিকে যাচ্ছে তখন তার বুকের ভেতর এক ভয়াবহ আগ্নেয়গিরি ফুটছিল। সিঁড়ি দিয়ে নামার সময় একবার পেছনে ফিরে আর্সেলানের ঘরের দিকে তাকায়। তার দু চোখে তখন আর ভয় নেই, আছে কেবল এক ঘৃণা। কফি বানাতে বানাতে আলভিরা তার ভেতরের কান্নাকে পাথরে রূপান্তরিত করে ফেলে। এখন আর সেই অসহায় মেয়েটি নেই, এখন এক আহত বাঘিনী যে শুধু সুযোগের অপেক্ষায় আছে। কফির কাপটা হাতে নিয়ে ধীর পায়ে উপরের দিকে রওনা হলো। আলভিরা কফির কাপ হাতে নিয়ে আর্সেলানের ঘরে ঢুকলো, কিন্তু চারপাশ তাকিয়ে দেখলো ঘর একদম ফাঁকা। বিছানায় গোছানো, ওয়াশরুমের দরজাও খোলা, আর্সেলান কোথাও নেই। আলভিরা কিছুটা অবাক হলো। এই গভীর রাতে কোথায় যেতে পারে? কফি হাতে নিয়ে সে করিডোরে আসতে একজন পুরনো সার্ভেন্টের সাথে আলভিরার দেখা হলো। সার্ভেন্টটি আলভিরার বিধ্বস্ত দশা দেখে কিছুটা করুণার দৃষ্টিতে তাকালো, তারপর বলল, ম্যাম, স্যার নিচে সুইমিং পুলের ওখানে আছে, উনি আপনাকে ওখানে কফি নিয়ে যেতে বলেছেন। আলভিরা কোনো কথা না বলে সিঁড়িতে নিচে নেমে এলো। বাগান পেরিয়ে বাড়ির পেছনের দিকে থাকা নীল পানির সুইমিং পুলটির সামনে গিয়ে থমকে দাঁড়ালো। রাতের নিস্তব্ধতায় পুলের নীল পানি চাঁদের আলোয় ঝিলমিল করছে। আলভিরা দেখল আর্সেলান পানির নিচে ডুব দিচ্ছে আর পরক্ষণে শক্তিশালী হাতে সাঁতার কেটে উপরে উঠে আসছে। সুঠাম পেশিবহুল পিঠটা পানির ঝাপটায় চিকচিক করছে। আর্সেলান খুব দ্রুত বেগে সাঁতার কাটছে, যেন সে তার ভেতরে কোনো অস্থিরতা বা উত্তেজনা জলের নিচে তুলে ফেলতে চাইছে। আলভিরা পুলের ধারে গিয়ে দাঁড়ালো, হাতে গরম কফির কাপ স্থির হয়ে আর্সেলানের সাঁতার কাটা দেখছিল। এই মানুষটা যতটা নিষ্ঠুর তার চেয়ে অনেক বেশি রহস্যময়। হঠাৎ আর্সেলান পুলের কিনারে এসে পানি থেকে মাথা তুলল। চুল থেকে পানি চুইয়ে মুখে পড়ছে। দু হাতে পুলের পাড় ধরে এক ঝটকায় নিজেকে উপরে তুলে আনলো। পরনে কেবল একটা সুইমিং ট্র্যাক, বুকের উপর পানির ফোঁটাগুলো মুক্তোর মতো জমে আছে। আর্সেলান আলভিরার দিকে সরাসরি না তাকিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কফি নিয়ে এসেছো, ওখানে টেবিলের উপর রাখো। আলভিরা কফিটা টেবিলের উপর রাখলো। আর্সেলান কফির কাপটা হাতে নিয়ে এক চুমুক দিল, তারপর আলভিরার দিকে এক পায়ে গেল। আলভিরা নড়ল না, বরং শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আর্সেলান তার ভেজা হাতে আলভিরার চিবুকটা আলতো করে স্পর্শ করলো। ঠান্ডা হাতের ছোঁয়ায় আলভিরা শিউরে উঠল, কিন্তু পরক্ষণে আর্সেলান কানের কাছে মুখ নিয়ে এলো। এই ঠান্ডায় কাঁপছো কেন? ভয় পাচ্ছ? আলভিরা মনে মনে ভাবল, রাত যত দীর্ঘই হোক, আর্সেলান শেখ তোমার পতনের দিন ঘনিয়ে আসছে। কোনো জবাব না দিয়ে কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, যেন সে এক বাধ্য দাসী। কিন্তু তার মনের ভেতর তখন প্রতিশোধের নীল নকশা তৈরি হচ্ছিল। আর্সেলান কফির কাপটা টেবিলে নামিয়ে রাখলো, চোখে তখন এক বুনো উল্লাস। আলভিরা কিছু বুঝে ওঠার আগে আর্সেলান তার এক হাত দিয়ে আলভিরার কোমর জড়িয়ে ধরল। চলো, তোমার শরীরে এই জেদ আর আগুনের তাপ একটু কমিয়ে দিই। পরের মুহূর্তে আর্সেলান আলভিরাকে নিয়ে সজোরে সুইমিং পুলের গভীর জলে ঝাঁপ দিল। ছলাৎ করে এক বিশাল শব্দ হলো আর দুজনে একসাথে জলের নিচে তলিয়ে গেল। জলের প্রচণ্ড চাপে আলভিরা দিশেহারা হয়ে পড়ল। পরনে থাকা পোশাকটা জলের টানে আরো অবিন্যস্ত হয়ে গেল। বাঁচার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু আর্সেলান তাকে ছাড়ল না। জলের নিচে এসে আলভিরাকে নিজের শক্ত বুকের সাথে পিষে ধরল। আলভিরার হাতের সেই ক্ষতবিক্ষত আঙুলগুলো জলের সংস্পর্শে এসে নুনের মতো জ্বলতে লাগলো। জলের নিচে আলভিরার চুলগুলো জালের মতো ছড়িয়ে পড়েছে। আর্সেলান জলের নিচে আলভিরার চোখের দিকে তাকালো। সেখানে এখন ভয়ের চেয়েও বেশি ছিল বাঁচার আকুতি। কিছুক্ষণ পর আর্সেলান আলভিরাকে নিয়ে জলের ওপর ভেসে উঠল। আলভিরা শ্বাস নেওয়ার চেষ্টা করছে। গায়ের কাপড় ভিজে শরীরের সাথে লেপ্টে যাওয়ায় শরীরের প্রতিটি ভাঁজ আর বক্রতা আর্সেলানের সামনে স্পষ্ট হয়ে উঠল। আলভিরা কাঁপতে কাঁপতে পুলের কিনারায় ধরার চেষ্টা করলো, কিন্তু আর্সেলান তাকে আবার মাঝখানে টেনে নিয়ে এলো। কি হলো, পালাবে না? আর্সেলান হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো দয়া ছিল না। তোমাকে ঠিক ২ ঘন্টা এক রাজকুমারীর মতো লাগছে, কিন্তু মনে রেখো, রাজকুমারীদের উদ্ধার করার জন্য কোনো রাজপুত্র আসবে না এখানে। এই জলে ডুব দিলেও তুমি আমার, আর উপরে উঠলেও তুমি আমার। আর্সেলান আলভিরাকে পাজা করে তুলে পুলের সিঁড়ির দিকে নিয়ে গেল। আলভিরা ঠান্ডায় নীল হয়ে গেছে, তার দাঁতে দাঁত লেগে শব্দ হচ্ছে। আর্সেলান ভেজা অবস্থায় মার্বেল পাথরের মেঝেতে দাঁড় করিয়ে দিল। আলভিরার শরীর থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছে। আজ আপনি আমাকে জলে ডুবিয়ে মারতে চান, কিন্তু মনে রাখবেন আর্সেলান শেখ, একদিন এই আগুনে আপনি নিজে পড়বেন। আর্সেলান কথা শুনে আরও একবার থমকে গেল। আলভিরার ভেজা মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর কোনো কথা না বলে তাকে টেনে নিয়ে আবার প্রাসাদের ভেতর নিজের রুমের দিকে রওনা হলো। আর্সেলান কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। আলভিরা পুলের বরফ শীতল জলে ভিজে থরথর করে কাঁপছে। গায়ের পাতলা কাপড়গুলো শরীরের সাথে এমনভাবে লেপ্টে আছে সে অস্বস্তিতে কুঁকড়েছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু আর্সেলান ওয়াশরুম থেকে কখন বের হবে তার কোনো ঠিক নেই।
আলভিরা ভাবলো এই অবস্থা বেশিক্ষণ থাকলে সে নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে। আলভিরা দেখলো আরসালানের বেডরুমের সাথে লাগানো একটা স্টাডি রুম আছে, যেটার দরজা হালকা খোলা। দ্রুত আলমারি থেকে একটা সাধারণ পোশাক বের করে নিয়ে ওই স্টাডি রুমের ভেতর ঢুকে পড়ল। রাতের ঝড়ো হাওয়া আসছে, ঘরের হালকা নীলচে আলো আর বাতাসের ঝাপটায় পাতলা সাদা পর্দাগুলো দুলছে। আলভিরা তাড়াহুড়ো করে তার ভেজা পোশাকটা শরীর থেকে নামিয়ে রাখলো, জানতো না যে ঠিক সেই মুহূর্তে আরসালান ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। আরসালান রুমের ভেতর আলভিরাকে না দেখে ভ্রু কুঁচকালো। ঠিক তখনই তার নজর পড়ল পাশের স্টাডি রুমের খোলা দরজার দিকে। ঝড়ো বাতাসে পর্দাগুলো উঠছে আর সেই উড়ন্ত পর্দার আড়ালে আলভিরাকে দেখতে পেল। আলভিরা তখন কেবল ভেজা পোশাকটা শরীর থেকে সরিয়ে ফেলেছে, জানালার মায়াবী আলো তার মসৃণ পিঠের ওপর এসে পড়েছে। আরসালান দেখল আলভিরার ধনুকের মতো বাঁকানো ফর্সা পিঠ, যা ঠান্ডায় কিছুটা শিউরে উঠছে। নতুন ড্রেস পরার জন্য হাত দুটো উপরের দিকে তুলল। পর্দার ফাঁক দিয়ে শরীরে সেই অনিন্দ সুন্দর বাঁকগুলো আরসালানের চোখে ধরা পড়ল। আরসালান যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে পাথর হয়ে গেল। হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। এই মুহূর্তে আলভিরার সেই রূপ মোহনীয় শরীরের দিকে তাকিয়ে আরসালান পুরো বৃদ্ধ হয়ে গেল। বাতাসে পর্দাটা একবার সরছে আর একবার আলভিরার শরীরের অংশ বিশেষ ঢেকে দিচ্ছে। এই লুকোচুরি আরসালানের মস্তিষ্কে এক অদ্ভুত নেশা ধরিয়ে দিল। নড়তে পারল না, এমনকি চোখ ফেরাতেও পারল না। আলভিরা যখন তার মাথার উপর দিয়ে ড্রেস নিচে নামালো, তার ফর্সা কাঁধ দুটো ঢেকে গেল। তখন আরসালান একটা দীর্ঘশ্বাস ফেলল। আরসালানের চোয়াল শক্ত হয়ে গেল। সে নিজের উপর রাগ করলো কেন সে এভাবে তাকিয়ে আছে, কিন্তু তার অবচেতন মন তখনও সেই পর্দার আড়ালে থাকা রূপের মায়ে আচ্ছন্ন। তখনও সে পর্দার আড়ালে স্থির হয়ে দাঁড়িয়ে গেল, নড়ার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। স্টাডি রুমের উড়ন্ত পর্দাগুলো যেন ইচ্ছাকৃতভাবে তার সামনে এক মায়াবী দৃশ্য ফুটিয়ে তুলছিল। আরসালান অপলক দৃষ্টিতে তার শরীরের প্রতিটি ভাঁজ আর কোমলতা লক্ষ্য করছিল। কাল রাতে মদের ঘরে বা দিনের আলোয় রাগের মাথায় সে আলভিরাকে দেখছে ঠিকই, কিন্তু আজকের এই নিভৃত মুহূর্তের দৃশ্যটি ছিল সম্পূর্ণ ভিন্ন। আলভিরার ফর্সা পিঠের ওপর দিয়ে চুইয়ে পড়া জলের ফোঁটাগুলো যখন গড়িয়ে নিচে নামছে, আরসালানের ভেতরে এক তীব্র আসক্তির জন্ম নিল। মনে হতে লাগলো এই রূপ কোনো সাধারণ মানুষের নয়, বরং কোনো এক দেবী বা অপ্সরার, যাকে সে নিজের হাতে ধ্বংস করতে চাইছে। আলভিরা যখন আলতো হাতে তার চুলগুলো একপাশে সরিয়ে দিচ্ছিল, তার মনে হলো এই শরীর, এই রূপ, এই কান্না সবকিছুই শুধু আমি ওকে কষ্ট দেব আর আমি ওর ওপর এভাবে অধিকার ফলাবো। আরসালান নিজেকে আর সামলাতে পারল না, পা টিপে টিপে স্টাডি রুমের ভেতরে ঢুকলো। আলভিরা তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ড্রেসটা ঠিক করছে, জানতো না ঠিক তার পেছনে এক হিংস্র শিকারী এসে দাঁড়িয়েছে। বাতাসে পর্দাটা সজোরে উঠতে আলভিরা আয়নার প্রতিবিম্বে আরসালানকে দেখতে পেল। চমকে উঠে পেছনে ঘুরতে চাইল, কিন্তু তার আগে আরসালান তার এক হাত দিয়ে আলভিরার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল, আর অন্য হাত দিয়ে তার মুখটা শক্ত করে চেপে ধরে। আরসালানের শরীর থেকে ঘ্রাণ আসছে। আলভিরা আরসালানের শক্ত হাতের বাঁধনে ছটফট করতে লাগলো, কিন্তু আরসালান তার বাঁধন আরও শক্ত করলো। আলভিরা সেই খোলা পিঠের ওপর নিজের তপ্ত নিঃশ্বাস ছাড়ল। আলভিরা ভয়ে আর এক অজানা শিহরণে চোখ বুজে ফেলল, তার সারা শরীর থরথর করে কাঁপছে। আরসালান আলভিরার চিবুকটা ধরে নিচের দিকে ঘোরালো। তার চোখে এখন আর শুধু প্রতিশোধের আগুন নেই, সেখানে আছে আদিম কামনা আর আসক্তি। আরসালানের স্পর্শে আলভিরার শরীরে ঘৃণা আর আতঙ্কে এক অদ্ভুত স্রোত বয়ে গেল। আরসালানের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য এক ঝটকায় কয়েক পা পিছিয়ে গেল আলভিরা। ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে আর চোখ দুটো ক্রোধে জ্বলছে। ঘর জুড়ে এক ভারী নিস্তব্ধতা। স্টাডি রুমের পর্দাগুলো তখনও ঝড়ো বাতাস উঠছে। আরসালান তার পকেটে হাত দিয়ে হিংস্র ভঙ্গিতে আলভিরার দিকে এগিয়ে এলো। আমাকে ছোঁয়ার সাহস করবেন আরসালান শেখ, আলভিরার দাঁতে দাঁত চেপে বলল। আরসালান এক বাঁকা হাসি আসলো। সাহস? আমার ঘরে আমার দয়ে বেঁচে থেকে তুমি আমাকে সাহসের কথা শোনাচ্ছ? আলভিরা, ভুলে যেও না, তোমাকে আমি বাজার থেকে কেনা কোনো পণ্যের মতো এখানে এনেছি। পণ্য আমি নই, পণ্য আপনার ওই নোংরা মানসিকতা। আপনি একজন জানোয়ার, যার কাছে মানুষের প্রাণের চেয়ে নিজের অহংকার বড়। আরসালান আলভিরা খুব কাছে গিয়ে থামলো, নিচু হয়ে আলভিরার চোখের দিয়ে তাকালো। হ্যাঁ, আমি জানোয়ার, আর সেই জানোয়ারটাকে তো তুমি উস্কে দিয়েছ। আলভিরা এক পা এগিয়ে এসে আরসালানের চোখে চোখ রাখলো। আপনি ভাবছেন আমাকে এভাবে আটকে রেখে অপমান করে আপনি জিতে যাচ্ছেন? না, আপনি আসলে দিন দিন হেরে যাচ্ছেন আরসালান। আপনি আমার শরীরটাকে বন্দি করতে পেরেছেন, কিন্তু আমার ঘৃণাকে আপনি কোনোদিনও জয় করতে পারবেন না। আরসালান সজোরে আলভিরার হাতটা চেপে ধরল। ঘৃণা? আমি তো সেটাই চাই। আমি চাই তুমি আমাকে প্রতিটা নিঃশ্বাসে ঘৃণা করো, কারণ তুমি যত বেশি ঘৃণা করবে তত বেশি আমার কথা ভাববে। আলভিরাকে নিচের দিকে হেঁচকা টানে নিয়ে এলো। কাল সকালে তুমি আবার ওই নর্দমা পরিষ্কার করবে। যারাকে বলেছি তোমার জন্য নতুন কোনো শাস্তির ব্যবস্থা করতে। আমি দেখতে চাই তোমার এই জেদ কতদিন টিকে থাকে। আলভিরা ব্যথায় কুঁকড়ে গিয়েও মাথা নিচু করলো না। খুব ধীর স্থির গলায় বলল, জেদ ভাঙবে আমার নয়, আপনার। যেদিন আপনি দেখবেন আপনার চারপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে, সেদিন বুঝবেন আপনি কার সাথে পাঙ্গা নিয়েছিলেন।
আরসালান আলভিরাকে এক ঝটকায় ছেড়ে দিয়ে ঘরের দরজার দিকে হাঁটা দিল। দরজার কাছে পৌঁছে একবার পিছনের দিকে তাকালো, দেখা যাক কার পতন আগে হয়। আপাতত কফিটা জঘন্য হয়েছিল, পরের বার আরও ভালো করে বানানোর চেষ্টা করো। সে বেরিয়ে গিয়ে সজোরে দরজাটা টেনে দিল। আলভিরা একা দাঁড়িয়ে রইল সেই অন্ধকার স্টাডি রুমে। দু চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়ল না, বরং তার মনের ভেতর প্রতিশোধের আগুনটা আরও তীব্র হয়ে জ্বলে উঠল। চলবে। আজকের পর্বটি কেমন লেগেছে আপনাদের জানাবেন।